তো হ্যালো বন্ধুরা, তো আশা করি সবাই ভালো আছো। তো এখানে আমরা একটা মালয়ালম ফিল্মের একটা কাহিনী নিয়ে এসেছি, যে ফিল্মটার নাম হচ্ছে মঞ্জুমিল বয়েজ। সেই কাহিনীটা আমাদের সামনে যেভাবে রেখেছে আমার খুব দারুণ লেগেছে। এটা আপনারা স্টোরিটা শুনলে তখন বুঝতে পারবেন যে একজন বন্ধু আরেকজনের বন্ধুর জন্য কত কি করতে পারে। পুরো কাহিনীটাতে অনেক কিছু লুকানো আছে, আর এখানে যেভাবে আমাদের সামনে স্টোরিটা রেখেছে দারুণভাবে রেখেছে। তাহলে দেরি না করে কাহিনীটা শুরু করি। তো কাহিনীটা শুরুতে দেখতে পারি একজন ড্রাইভার তার প্যাসেঞ্জারদের নিয়ে একটা দোকানে বসে খাচ্ছে। তারপর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর ও যখন বিল দিতে যাবে তখন ও দোকানদার তাকে বলে যে কি ভাই, এখন তো আর আমাদের দোকানে আসো না, তারপর তুমি আসলে তো কিছু প্যাসেঞ্জার আমাদের দোকানে আসলে কিছু খেতে টেতে পাই, তারপর আমাদেরও কিছু লাভ হয়। তখন সে বলে আরে ভাই, এখন তো শুধু ট্রেভেলের দিন চলছে না, শুধু এখানে ঘোরাঘুরির দিন চলছে, তাই পুরো দিনে গাড়ি নিয়ে ব্যস্ত থাকি। তারপর ও একটা পেপার নিয়ে হাতটা মুছতে শুরু করে, তারপর আরেকটা পেপার নেয়, তারপর পেপারের মধ্যে ওর নজর যায়, তারপর ও ছবিটা দেখে ও চমক হয়ে যায়। তারপর ওই দোকানদারকে বলে যে এখানে কি লেখা আছে ভাই, একটু পড়ে বুঝাও না, আমাকে একটু শোনাও না। তারপর দোকানদার তাকে পড়ে শোনায়। তখন এই কথা শুনে দোকানদারও এখানে শক হয়ে থাকে। তারপর ও কি করে তাড়াতাড়ি করে যার প্যাসেঞ্জার ছিল প্যাসেঞ্জারকে নিয়ে একটা জার্জের মধ্যে যায়। তারপর এখান থেকে আমাদের কাহিনীটাকে কাট করে দেখায় একজন প্রশান্ত নামে একজন গাড়ি ড্রাইভারকে, যে মঞ্জুমিল বয়েজের এখানে পুরো গ্যাংয়ের ওর একটা বন্ধুর বিয়েতে ওখানে গিয়েছে। তারপর ওখানে আমরা দেখি মঞ্জুমিল যে একটা গ্যাং আছে, মানে একটা গ্রামের নাম, গ্রামের ছেলেদেরই একটা গ্যাং হিসাবে ওটা ব্যবহার করে। এই গ্যাংয়ের মধ্যে টোটাল 12 জন ছিল, আর অন্য গ্রামের যারা আছে তারা সবসময় তাদেরকে মঞ্জুমিল বয়েজ বলে ওরা সবসময় ডাকে। তারপরে আমরা দেখি যে এখান থেকে প্রসাদ একটা তার পুরনো বন্ধু যেটা স্কুল লাইফে ছিল, তারপর ওর বন্ধুর সাথে গিয়ে মিলে সুদীপের সাথে গিয়ে ও অনেকক্ষণ কথাবার্তি বলে। তখন সুদীপ কথার মধ্যে ওকে বলে যে আমরা কিছুদিন পর একটা ট্যুর প্ল্যান আছে, যে ঘুরতে যাব সব বন্ধুরা মিলে। তারপর প্রসাদ একটা ওর কাছে একটা ভিজিটিং কার্ড থাকে, ও ভিজিটিং কার্ডটা সুদীপকে দেয়, বলে যে যদি তোমরা কোথাও ঘুরতে যাও তাহলে আমাকে একটা কল করিস, তাহলে আমি তোদেরকে নিয়ে একসাথে নিয়ে আমিও ঘুরতে যাব তোদের সঙ্গে। তারপরে সে কথা বলে প্রশান্ত এখান থেকে চলে যায়। তারপর ওখানে তো সুন্দরভাবে বিয়ে চলছিল, তখন বিয়ের বাইরে মঞ্জুমিল বয়েজ ভার্সেস একটা অন্য দলের সাথে ওদের লড়াই পাটা হয়ে যায়। তারপর এখানে অনেক মারপিট হয়ে যায়। তখন এই ঝগড়া বদ্ধ করার জন্য কুট্টার নামে একটা লোক আসে। তারপর ওদেরকে বলে যে দড়ি টানাটানি যে খেলাটা আছে সেটা খেলার জন্য। আর এই কুট্টার নামে ছেলেটা সে মঞ্জুমিল বয়েজের গ্যাংয়েরই একজন ছেলে। তারপরে এই দড়ি টানাটানির মধ্যে মঞ্জুমিল বয়েজ এখানে হেরে যায়। তখন কুট্টামিল অনেক রাগ হয়, তারপর ও এখান থেকে চলে যায়। তারপরের দিন মঞ্জুমিল গ্যাংয়ের যতজন ছেলেরা আছে তারপর ওরা গিয়ে যেখানে ওরা সবসময় বসে মিটিং করে সেখানে ওরা যায়। তারপর তাদের কথা শুনলে বুঝলাম যে তারা সবসময় গোয়া জানার মধ্যে একটা প্ল্যান করে যে আজকে গোয়া যাবে, কালকে গোয়া যাবে, কিন্তু তাদের কাছে সেরকম টাকা পয়সা নেই। আর তারা ঠিক করে এত কাজকর্ম করে না যে তাদের কাছে এত ঠিক করে টাকা পয়সা থাকতো, কারণ সপ্তাহের মধ্যে ওরা কোনো সময় একদিন ও কাজ করতে যায়, তারপর কোনো একটা মুভি দেখে সে টাকা খরচ করে নেয়। তারপর তাদের গোয়া জানা ক্যান্সেল হয়ে যায়। তারপর ওরা প্ল্যান করে যে অন্য একটা জায়গার মধ্যে যাবে। তো পরে তারা প্ল্যান করে যে তারা কোডাইকানাল যাবে। তারপর প্রসাদকেও কল করে বলে দেয় যে ওরা সবাই রেডি আছে, ও কি গাড়ি রেডি আছে কি যাওয়ার জন্য। তারপর এখানে ড্রাইভারও বলে দেয় যে ঠিক আছে, তাহলে আমি সেখানেই এসে পড়বো। তারপরের দিন কুট্টান জানে যে সুভাষ নামে একটা তার গ্যাংয়ের মধ্যে একটা ছেলে আছে, ও যাবে না, কারণ ওর বাজেট কম, ওর এত টাকা পয়সা নেই, ও যেতে পারবে না। তারপর এখানে কুট্টানের খুব মন খারাপ হয়। তারপরে কুট্টান সুভাষকে গিয়ে বলে যে আরে বেশি দিন লাগবে না, এখানে অল্প টাকার, এত টাকা পয়সা বেশি লাগবে না, চলস না গিয়ে ঘুরে আসি। তারপর ও বলে না, আমার কাছে তো বাজেট নেই, আমি যেতে পারবো না। তারপরের দিন সুদীপ এসে সবাইকে বলে, কুট্টান ওখানে ছিল, ওকেও বলে যে আমি আসতে পারবো না, আমার অফিসের মধ্যে এখন ভীষণ কাজ চলছে, তোমরা এখন গিয়ে ঘুরে আসো, আমি যখন আবার পরে বেরোবে, তোমরা যখন যাবে তখন আবার তোমাদের সাথে যাব। তারপরে কুট্টান সুভাষকে গিয়ে বলে যে এখন তো সুদীপ আসবে না, তাহলে তুমি চলো, কারণ এখন সিটও খালি থাকবে, তাহলে সেটা কোনো প্রবলেম হবে না, চলো আমাদের সাথে। তারপরে সুভাষ কথা শুনে ও রাজি হয়ে যায়। তারপরের দিন যারা যারা যাবে গাড়ি দিয়ে সবাই তো এখানে গাড়ির মধ্যে আছে, কিন্তু যারা যাবে না তারাও এই ট্রিপের মধ্যে চলে এসেছে। যারা বলেছিল যে প্রথম যেতে পারবে না, সবাই মিলে টোটাল ওরা 12 জন হয়, কিন্তু তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে ওরা এখান থেকে বেরিয়ে যায়। রাস্তার মধ্যে পালুনি নামের একটা গ্রাম পড়ে, সে গ্রামের মধ্যে একটা বড় করে উৎসব চলছিল। সেই উৎসবের মধ্যে ওরা যায়, গিয়ে ওখানে অনেক এনজয় করে তার কিনা বেচা করছিল। তখন ওখান থেকে কিনা বেচার সময় ওরা সব বন্ধুরা মিলে একটা সিটি কিনে, সিটির মধ্যে যে বলে দোকানদারকে যে একটা ভালো বলে একটা সিটি দিতে, যেটার মধ্যে ভালো গান টান থাকবে। তারপর দোকানদার একটা সিটি দেয়, কমল হাসানের গুনা ছবির একটা ওকে সিটি দেয়। সিটিটা তারপর ওখানে ওরা গাড়ির মধ্যে লাগিয়ে ওরা খুব ভালোভাবে এনজয় করতে করতে তারা ফাইনালি যে জায়গার যাওয়ার কথা ছিল কোডাইকানাল গিয়ে ওরা সবাই পৌঁছে যায়। তারপর এখানে সবাই আসার পর, কারণ এরা অনেক দিন ধরে প্ল্যান করছিল যে এখানে আসবে, তারপর এখানে আসার পর সবাই একজন আলাদা আলাদা হয়ে 2-3 জন এখানে 2-3 জন ওখানে, তারপর সবাই আলাদা হয়ে সবাই ঘুরতে শুরু করে।
তারপর এখানে সবাই এনজয় করার পর ঘোরাফেরা শেষ করার পর ওরা যখন আবার আসছিল তখন রাস্তা ওরা খানা খাচ্ছে, তখন সুদীপ বলছে যে আরে কমল হাসান স্যারের দিন শুটিংটা হয়েছিল গুনা ছবির, ওই শুটিংটার যেখানে গোয়াটা ছিল সল সেখানে গিয়ে আমরা ঘুরে আসি। তারপর এখানে সবাই রাজি হয়ে যায়। তারপর গাইড ড্রাইভারকে নিয়ে সেই যে জায়গার মধ্যে শুটিংটা হয়েছিল তারপর ওই স্পটেই ওদেরকে নামিয়ে দেয়। তারপর নামানোর পর গাড়ি ড্রাইভার প্রশান্ত বলে যে দেখ আমার আর এখন ভালো লাগছে না এই গাড়ি ঘোড়া চলে, তোরা গিয়ে ঘুরে আয়, আমি এখানে গাড়িতে রেস্ট করি কিছুক্ষণ। তারপর সুদীপ এই জায়গার মধ্যে আরও একবার এসেছিল, তারপর সুদীপ ওদেরকে নিয়ে যায়। তারপর গিয়ে দেখে একটা জায়গার মধ্যে গেট লাগানো আছে। তারপর সুদীপ বলে যে এখানে যখন আমি প্রথমবার এসেছিলাম তখন এখানে এই গুফাটার সামনে এই গেটটা লাগানো ছিল না, কিন্তু এখন লাগানো আছে, এখানে চল এটা কি খুলে যাব না ভেঙে যাব। তারপর দেখছে যে ওখান থেকে কিছু লোক হাঁটতে হাঁটতে আসছে। তারপর তারা ওখান দিয়ে গিয়ে ঘুরে তারপর ওরা আবার এই গুহার ভিতরের দিকে ওরা যেতে শুরু করে। আর আপনারা কি জানেন যে কুমার হাসানের যে গুনা মুভিটা এসেছিল সেই মুভিটার একটা গান এখানেই শ্যুট করা হয়েছিল এই গুফাটার ভিতরে, তাই জন্য এই যে গুফাটা আছে গুফাটার নাম গুনা রাখা হয়েছে। তারপর সকল বন্ধুরা মিলে ওরা ভিতর দিকে শুধু ওরা যেতে শুরু করে। তারপর গুফার ভিতর দিয়ে ওরা যেতে যেতে তারপর দেখে এক এক জায়গার মধ্যে অনেক জায়গাতেই এসব গিল মারানো আছে, যাতে এখান থেকে কেউ না কেউ নিচে না যাতে যেন পড়ে যায়। এই জায়গার মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্ট গিল লাগিয়ে রেখেছিল, কারণ এই জায়গা থেকে যাতে ভিতরে কেউ না যেতে পারে তাই জন্য এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট গিল লাগিয়ে রেখেছিল। কিন্তু তারা এখানে তো ঘুরতে এসেছে, কিন্তু এসবে তারা কোনো কিছু পাত্তা না দিয়ে তারা শুধু ভিতর দিকে যেতে শুরু করে। আর এই গুহা অনেক বড়, ভিতরে অনেক বড় জায়গা নিয়ে ঘোরানো আছে, এখান দিয়ে ওখান দিয়ে শুধু রাস্তাঘাট আছে। তারপর সবাই সেপারেট হয়ে এখান দিয়ে সবাই শুধু ঘুরতে বেড়া শুরু করে। তারপর এখানে তারা দেখে যে এখানে একটা লেখা আছে যে অনেক বয়েজ যে এখানে যারা যারা আগে এসেছিল। তারপর ওখানে একটা তারা কি করে তারা বলে যে এখানে আমরা মুঞ্জামিল বয়েজের যে নেমটা আছে সেই নেমটা এখানে আমরা লিখে দেব। তারপর ওরা কি করে যে এখানে মিলে সবাই এর নামটা ওখানে লিখে দেয় পাথরটার উপরে। তারপর অন্য বন্ধুদের যারা এখান থেকে দূরে দূরে ঘুরছিল তাদের একটা কঙ্কলের মাথা দেখে, কিন্তু তারা মদ খেতে খেতে এসেছিল। তারপর তারা ভাবছে যে ছোটো বাচ্চাদের এখানে খেলনার জিনিস কি করে। তারপর আরেকটা বন্ধু বলছে যে এখানে আসার সময় দেখিস না যে অনেকগুলি বান্দর ছিল, হতে পারে এখানে বান্দরের মাথাই এটা। তারপর এখানে মঞ্জুমিল বয়েজ নামটা লেখার পর ও সুভাষ নিচে ছিল। তারপর সুভাষকে ডাক দিয়ে বলে যে নামটা কীরকম লেখা হয়েছে। তারপর সুভাষ ওদের সামনে এগিয়ে যাবে, নিচে থেকে এগিয়ে যাবে। ও একটা পাথর ছিল, পাথরটার উপরে পা রেখে ও উপরে উঠবে, তখনই ও নিচে নেমে একদম পুরো নিচে গিয়ে চলে যায়। তারপরে সুভাষ নিচে যাওয়ার পরে সবাই এখানেও অস্তব্ধ হয়ে যায় যে হঠাৎ কি হলো এখানে। সবাই একদম থেমার মতো একদম চুপ হয়ে যায় সবাই, যে এখানে হঠাৎ করে কি হয়ে গেল। তারপর দৌড়ে সবাই এখানে আসে, যে গর্তটার মধ্যে ওরা নিচে পড়ে গেছে। সুভাষ সে গর্তটার কাছে আসে, তারপর ওখানে সাউন্ড করে যে ফ্ল্যাশ লাইট মারার জন্য ওদের একটা ক্যামেরা ছিল। তারপর বলে যে এখানে ফটো তুলে ক্যামেরাটা ওদের ফ্ল্যাশ লাইট মারার জন্য, কিন্তু ওদের এখানে কিছুই ওরা দেখতে পাচ্ছিল না, কারণ এখানে যে গর্তটা আছে সে গর্তটা গভীর নিচে। কারণ হচ্ছে সুভাষ যে গর্তটার মধ্যে পড়েছে সে গর্তটার উপরে অনেকগুলি পাতা পড়ে এসেছিল, তাই জন্য এখানে কিছু ও বুঝতে পারেনি যে এখানে কোনো কিছু গর্ত থাকতে পারে বা কিছু, কারণ এখানে অনেক শুকনা পাতা পড়েছিল তাই ও বুঝেনি। তারপর সকল বন্ধুরা মিলে যখন এই গর্তর দিকে চিল্লিয়ে চিল্লিয়ে সুভাষের নাম ধরে ডাকছে যে ওর গলা সং কিছুক্ষণের জন্য শোনার জন্য, তখন ওই গর্ত থেকে কিছু বাদুড় উড়ে উড়ে আসছিল। আর অনেক বাদুড় উড়ে উড়ে শুধু এটার গর্তটার ভিতর থেকে বেরিয়ে আসছিল। তারপর ওখানে একজন টুরিস্ট মেম্বার আছে যারা সবাইকে ঘুরে ঘুরে দেখায়, এরকম থাকে না, ওখানে একজন লোক ছিল। তখন সেই লোকটা ওকে বলছে যে যাদেরকে দেখাচ্ছিল যে সেটা হচ্ছে গুফা, যে গুফার মধ্যে এখানে অনেক কিছু লুকানো আছে, তাই জন্য এই গুফার কাছে কেউ যাবেন না। তারপর ট্যুরিস্ট গাইড এখানে ভাবছে যে এতদিন ধরে আমি এখানে কাজ করছি, কিন্তু এতদিন ধরে কোনো বাদুড় দেখিনি এভাবে উঠতে, এখানে কি কিছু হয়েছে নাকি, কিন্তু ওর মনে মনে অনেক ভয় চলছিল। তারপরে আমরা দেখতে পারি যে সকল বন্ধুরা মিলে সুভাষকে শুধু আওয়াজ দিচ্ছে যে ওর থেকে কোনো একটা সাউন্ড যদি আসে তাহলে ওরা এখানে কিছু একটা করার জন্য ও চেষ্টা করবে, কিন্তু সুভাষের দিক দিয়ে কোনো সাউন্ড এখানে আসছিল না। তারপর ধীরে ধীরে সবার মধ্যে এখানে অনেক ভয় সৃষ্টি হতে শুরু করে, কারণ ও নিচে পড়ে গেছে। ওর বাড়ির থেকে ওটু যেভাবে বলে এনেছিল যে তার মাকে বলছে যে 2-3 দিনের মধ্যে চলে আসবে, এখন ওরা কি করবে, যে ওদের বন্ধুকে ছেড়ে তো এখানে যেতেও পারবে না ওরা। তাদের মধ্যে শুধু ভয়ই জাগছিল। তারপর তাদের একজন চিল্লানে যে গর্তটার মধ্যে মুখ দিয়ে ওরা সবাই চিল্লাচ্ছিল, তখন এখান থেকে একটা পাথর নিচে পড়ে। তখন পাথরের শব্দ শুনে, যে একটা পাথর কত নিচে গেলে কীরকম শব্দ হয় সেটা কিন্তু আমরা সবাই জানি, সেরকম শব্দ শুনে ওরা তো সবাই এখানে শকিং হয়ে যায়। তারপর এই শব্দ শোনার পর তারা 1-2 জন বন্ধু এক একজনের দিকে তাকিয়ে তারপর তারা কান্না করতে শুরু করে দেয়। তারপর ওই জায়গার মধ্যে একজন এলোজা নামে একজন ছেলে ছিল। তারপর এই জায়গার মধ্যে প্রথম আসে, কিন্তু সুদীপ এই কথা বলেছিল যে এখানে শুটিং হয়
নয় বা কিছু, কিন্তু ওই ছেলেটাই যে ইলুজা ওই প্রথম এভাবে বেয়ে বেয়ে যে একদম সাইড দিয়ে ঘুরে এই ভিতরে এসেছিল। তারপর ও বলে যে এখানে তো সুভাষ এখনও নিচে চলে গেল, আমি আর এখানে থেকে কি করব। ও বি মানে এখানে ঝাঁপ দিতে ও বি শুরু করে। তারপর সবাই মিলে ওকে আটকে রাখে এখানে। তখনই সিদ্ধু ওকে বুঝিয়ে বুঝিয়ে এখান থেকে ওকে বাইর করার জন্য ও চেষ্টা করছে। তখনই ওই যে ট্যুরিস্ট যে দেখেছিল যে এতদিন ধরে ও কাজ করছে, এসব তো ও দেখেনি, এখন আজকে হঠাৎ করে দেখলো। তারপর ওই লোকটা এখানে আসছে। তারপর তারা এখানে আসার পর সেই লোকটা এখানে আসার পর এখানে মুঞ্জামিলের যতগুলি ছেলেরা ছিল সবাই তার পাও ধরে বলে যে ভাই ওকে আমাদেরকে এনে দাও না, ভাই আমাদেরকে হেল্প করে দাও না। তারপর ওই ট্যুরিস্ট লোকটা বলে যে তোমরা এখানে কেন এসেছো, আর এই তোমার ফ্রেন্ড যদি এই গর্তের মধ্যে পড়ে থাকো তাহলে তোমার ফ্রেন্ডদের ভুলে যাও, কারণ এই গর্তের মধ্যে পড়েছে মানে তার জীবন শেষ, সে আর বাঁচবে না এখানে। তোমরা সবাই এখান থেকে বাইরে চলো, এখানে আর কেউ থাকবে না। তখন এ কথা শোনার পর তার যে বন্ধুরা ছিল সব বন্ধুরা এখানে সবাই কান্না করতে শুরু করে। তারপর এখানে ওর কথা না মেনে তারপর কিছু বন্ধুরা ওরা 4-5 জন ওরা এখান থেকে বাইরের দিকে যায় যে আরও মানুষকে বলার জন্য, ওদের থেকে সাহায্য আনার জন্য। তারপর কুট্টান ওদের সবাইকে বলে যে তোরা এখান থেকে যা, আমি এখানে আছি, দেখি ও কিছু বলে কি না। তারপর তারা প্রথমে গিয়ে একজন ফটোগ্রাফার ছিল যে সবাই ফটো তুলে দিচ্ছিল কিছু টাকার বিনিময়ে। তখন সেই ফটোগ্রাফারকে ধরে যে ভাই আমার একটা বন্ধু নিচে পড়ে গেছে গর্তের মধ্যে, ওকে তুলে দাও না, আমাদেরকে হেল্প করো না। তারপর ফটোগ্রাফার বলে যে ভিতরে যেন একটা বড় একটা গর্ত আছে, সেই গর্তের কথা কি তোমরা বলছো? তারপর ওরা বলছে হ্যাঁ। তারপর বলছে যে তাহলে তো তোমার বন্ধুর কথা এখানে ভুলে যাও, কারণ এই গর্তের মধ্যে যে পড়েছে তারা এখনও পর্যন্ত কেউ বাঁচেনি। কিন্তু তবুও তারাও এখনও হার মানেনি। তারপর তারা শুধু ফরেস্ট ডিপার্টমেন্টকে ওরা খুঁজতে শুরু করে। তারপরে দু তরফে যে সিদ্ধু নামে যে ছেলেটা ওকে ইলুজা ছেলেটাকে নিয়ে এসেছিল তাকে এখানে সামলানোর চেষ্টা করছে। এখান থেকে যে বন্ধুরা বাইরে দৌড়ে গিয়েছিল যে ফরেস্ট ডিপার্টমেন্টকে ডেকে আনবে, কিন্তু ওরা বাইরে গিয়ে কোনো ফরেস্ট ডিপার্টমেন্টকে ওরা খুঁজে পাচ্ছিল না। তারা কি করবে? তারপর তারা একজন দোকানদারের কাছে যায়। যে দোকানদারের কাছে গিয়েছিল তারা প্রথমেই এসে এই দোকানদার থেকে ওরা খরচ কিনেছিল, কিছু খাওয়ার জিনিস এখান থেকে কিনেছিল। তারপর এই দোকানদারকে তারা তাদের প্রবলেম বলতে থাকে যে ওখানে আমার এক বন্ধু গর্তের মধ্যে পড়ে গেছে, এখন আমি কি করব। তারপরে এই দোকানদারও তাদেরকে সেমই কথা বলে যে তোমরা তোমার বন্ধুকে ভুলে যাও, কারণ তোমার এখানে যারা যারা আরও পড়েছে তারা কখনো পর্যন্ত এখান থেকে বেঁচে উঠেনি। তাই বলছি যে তোমাদের বন্ধুর কথা এখান থেকে ভুলে যাও, তোমরা এখান থেকে সবাই চলে যাও। কিন্তু তবুও তারা সবাই দোকানদারকে রিকোয়েস্ট করতে শুরু করে যে কোনোভাবে আমাদের বন্ধুটাকে এখান থেকে বেঁচে উঠাতে হবে, একটু আমাদেরকে হেল্প করুন। তখনই দোকানদারের যে মেয়ে আছে সে মেয়ে বলে যে সবাই গিয়ে পুলিশ অফিসে আগে কমপ্লেন করাও, তারপর যদি কিছু হয়। তারপর এ কথা শুনে এখানে 3 জন পুলিশ স্টেশনের মধ্যে যাওয়া শুরু করে। তারপর ওখান থেকে গাড়ির ড্রাইভারকেও বলে যে তাড়াতাড়ি গাড়িটা নিয়ে ওখানে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য। আর 2 জন এখান থেকে একজন ওদেরকে নিয়ে যে ও লোকটার কাছে এসেছিলো, দোকানদারটার কাছে এসেছিলো, তাদেরকে নিয়ে ওখানে যাওয়ার কথা বলছে। তারপর ওই দোকানদার যে বয়স্কটা ছিল, বয়স্কটা তার সঙ্গে আসতে শুরু করে। তখন ওকে বলে যে তোমার কাছে কিছু এখানে লেবু দিয়ে দিচ্ছি, ওটা কাছে রাখো, তখন কেউ তোমার কিছু করতে পারবে না। তারপর ওখান দিয়ে 3 বন্ধু প্রশান্তের কাছে যায়, গিয়ে বলে যে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যাওয়ার জন্য। তারপর প্রশান্ত জিজ্ঞাসা করে যে হঠাৎ কী হয়েছে, আবার এখন পুলিশ স্টেশন যেতে হবে কেন? তারপর ওদের বলতে যে গাড়ি চালাচ্ছে তাদেরকে সব কথা বলছে। তারপর প্রশান্ত গাড়ি চালাতে সব কথা শুনে যে ওখানে কি হচ্ছিল। তখন ওই যে সিদ্ধু ইলেজা নামে যে ছেলেটা ছিল ও ভাবছে ও একটা ডিপ্রেশনের মতন চলে গেছে। ও ভাবছে কারণ আমি যদি ওখান দিয়ে যদি বেরিয়ে না ঢুকতাম, কিন্তু এখান থেকেই সবাই দেখে চলে যেত, তাই জন্য হয়তো আমার জন্য এসব হয়েছে। তাই সিদ্ধু ওকে এখানে বসিয়ে রেখে ও আবার গুফার দিকে যাওয়ার রওনা দেয়। তারপর ওখানে সবাই মিলে গেল। তারপর ওখানে যেন গাইড করতো যে সবাইকে দেখাতো টুরিস্টরা আসলে যে কোথায় কি। তারপর ও লোকটা যে দোকানদারটা আসলো, দোকানদারটাকে বলতে শুরু করে যে ভাই ওই ছেলেটা এখন গর্তের মধ্যে চলে গেছে, এখন ওকে আর বাঁচানো সম্ভব না। তারপর দোকানদারটা এখানে এসে সবাইকে বলে যে ওই গর্তর কাছ থেকে আগে দূরে সরে আসতো, তারপর সবার হাতে হাতে একটা লেম্বু দিতে বলে। তারপর ওখানে দেখতে দেখতে সব কিছু চেঞ্জ হতে শুরু করে। এখানে আকাশের মধ্যে পুরো বৃষ্টি বৃষ্টি ভাব, আর পুরো ওয়েদার পুরো একদম কালো হয়ে যায়, একদম ঠান্ডা হতে শুরু করে। তারপর এখানে আস্তে আস্তে করে বৃষ্টি পড়া শুরু হয়। তারপর ধুমধারা অনেকক্ষণ ধরে এখানে বৃষ্টি হতে শুরু হয়। তারপর এখানে অনেক বৃষ্টি হতে শুরু হয়। তারপর এখানে যারা যারা ট্যুরিস্ট এসেছিল এই সব দেখার জন্য, কিন্তু ওখানে থেকে ওরা সবাই এখান থেকে যেতে শুরু করে। কিন্তু ইলুজা নামের যে ছেলেটা ছিল যে প্রথম গিয়েছিল, সে ওকে যেন বাইরে বসে আছে, ও বাইরেই বসে থাকে বৃষ্টির মধ্যে। তারপর ওর সাথে এসে যে সবাইকে ট্যুরিস্ট দেখাতো, ও লোকটাও ওর সাথে এসে বসে থাকে। তারপর মিলে ওরা যেন 4 জন হয়ে এখন তারা পুলিশ স্টেশনে গিয়ে সব কিছু বলতে শুরু করে যে স্যার আমাদের একজন বন্ধু নিচে গর্তের মধ্যে পড়ে গেছে, ওকে বাঁচান স্যার। প্রথম তো পুলিশ ওকে অনেক বকা শুরু করে তাদের উপর যে এই জায়গা তো সিল মারানো আছে যে এখানে যাওয়া নিষেধ, তারপর তোমরা কেন ওই জায়গার মধ্যে গেলে।
তারপর এই গর্তটার কথা ওরা বলতে শুরু করে যে এই গর্তটাকে ডেভিলস কিচেন বলে জানা যায়। তারপরে সিনে কাট টু কাট আমরা দেখতে থাকি যে এখানে যেন দোকানের যে লোকটা গিয়েছিল, বয়স্ক লোকটা, ওরা সবাইকে এই গর্তটার কথা বলতে শুরু করে। তারপর এখানে যেন এলিজার নামে যে ছেলেটা ছিল, ওর সাথে যেন টুরিস্টরা আসলে যেন টুরিস্টদেরকে দেখাতো, ওই লোকটা শুধু ওকেও বলতে শুরু করে যে এখানে ঘটনা কি কি, যে কমল স্যার এখানে শুটিং করার পরেই এই গুফাটার নাম গুনা রাখা হয়। আমরা এত কিছু করার পরেও এখানে এই গর্তটার মধ্যে মিনিমাম 13 জন লোক এখানে গর্তটার মধ্যে পড়ে মারা গেছে। এমনকি যারা যারা এখনও অবধি নিচে পড়েছে তাদের ডেড বডি অবধি মেলেনি। আর আমি এমন শুনেছি কি এটার যে উচ্চতা হবে সেটা 9000 ফিট হবে। 10 বছর আগে সেন্ট্রাল মিনিস্টারের ছেলে এই গর্তটার মধ্যে পড়ে মারা গিয়েছিল। তখন ওরা অনেক কিছু বলে যে একটা হাড্ডি এনে দিলেও ওরা সবাইকে 15 লাখ করে টাকা দেবে, কিন্তু কেউ এই গর্তটার মধ্যে যাওয়ার সাহস করেনি। তারপর পুলিশ লোকটা বলতে শুরু করে যে একজন সেন্ট্রাল মিনিস্টারের দ্বারা কিছু হয়নি, আর তোমরা তো একজন সাধারণ কেরালা একজন গ্রামের ছেলে, তোমরা কি করবে? আমার কথা তোমরা শুনো, এখান থেকে তোমরা আবার চলে যাও, ওর আশার তোমরা করো না। তারপর এরকম ভাবি যে পুলিশে যে থানার মধ্যে বসেছিল, তারপর দোকানের যে বয়স্ক লোকটা ছিল, তারপর যেন আর আসলে সবাইকে যেন দেখাতো, সবাই একসাথে এভাবে গল্পটাকে বুঝিয়ে বলে। তারপর ওই পুলিশ স্টেশনে ইন্সপেক্টর ওদের কথা শুনে উল্টাই ওদেরকে মারতে শুরু করে যে ওখানে তোরা কেন গিয়েছিস, তোদেরকে এখানে বলতে কেউ গেছে যে এখানে যাওয়ার জন্য, কেন গেলি তোরা? তারপর ইন্সপেক্টর বলে যে তোমরা সবাই মিলে বন্ধুটাকে গর্তের মধ্যে ফেলে এখন এসে সবাইকে এখানে কান্না ধরা করছ, এখানে নাটক করা শুরু করেছ যে বন্ধুটা গর্তের মধ্যে পড়ে গেছে। তারপর এই ছেলেরা সবাই বলতে শুরু করে যে স্যার আমরা বন্ধুকে কিছু করিনি, ওই নিচে গর্তের মধ্যে পড়ে গিয়েছিল, স্যার চলেন আমার সাথে, আমার সাথে গেলে আপনি ওদেরকে একটু বাঁচাতে পারবেন স্যার, স্যার চলেন না স্যার, আমরা কিছু করিনি আমাদের বন্ধুকে। তারপর ওইদিকে যে এত হারে বৃষ্টি হচ্ছে, তারপর এই গর্তের মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছুর যে জল এসে জমে ও গর্তের মধ্যে ঢুকতে শুরু করে। তারপর ওইদিকে যে এক ফটোগ্রাফার ছিল, ফটোগ্রাফারটা ওই ফরেস্ট ডিপার্টমেন্টের একজন লোককে এসে বলতে শুরু করে। ওই লোকটা মাত্র খেতে শুরু করবে তখনই এই ফরেস্ট ডিপার্টমেন্ট এসে বলে যে এরকম এরকম ঘটনা হয়েছে, ওইদিকে যাওয়ার জন্য আপনাকে বলেছে, তাড়াতাড়ি চলুন। তারপর ওকে নিয়ে ওই ক্যামেরাম্যান ওইদিকে চলে যায়। ওইদিকে যে এত হারে বৃষ্টি হচ্ছে, তখন এই গর্তের মধ্যে বৃষ্টির জল শুধু ঢোকা শুরু হয়েছে। তখন ওইসব কুট্টান দেখছিল। তারপর ওইসব দেখে কুট্টান এই বৃষ্টির জল বন্ধ করার জন্য চেষ্টা শুরু করে। তারপর এখানে কুট্টানকে দেখে ওরা যারা বাকি বন্ধুরা ছিল সবাই মিলে এই জলকে বন্ধ করার জন্য, যাতে গর্তের মধ্যে না ঢুকে, সেই বন্ধ করার জন্য সবাই মিলেমিশে এখানে কাজ করা শুরু করে, যাতে জলকে এখানে বন্ধ করে রাখা যায়। তখনই ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের যে লোকটা আসে। তারপর এসে বলে এখান থেকে সবাইকে বাইরে যাওয়ার জন্য। সুভাষের বন্ধুদের মধ্যে একজন বলে ওঠে যে এখানে আমার বন্ধুকে রেখে আমি এখান থেকে কিভাবে বাইরে বেরোবো? এই গর্তের মধ্যে আমার একটা বন্ধু পড়ে রয়েছে, ওকে ছেড়ে আমি এখান থেকে কিভাবে যাব? তারপর ফরেস্ট ডিপার্টমেন্টের লোকটা বলেন যে এই গর্তের মধ্যে যারা এখনও পর্যন্ত পড়েছে তারা এখনও পর্যন্ত কেউ বাঁচেনি, আর তোমার বন্ধু হয়তো কখনই ও মরে গেছে। মরা হওয়া মানুষের উপরে যদি কোনো একটা পাথর বা কোনো একটা লার্কি টুকরা পড়ে তাতে কি ফারাক হয়? তারপর এসব কথা শুনে সবার বন্ধুদের মধ্যে সবার মধ্যে একটা ভয় জাগে ওঠে। তারপর তারা আবার কান্না করতে শুরু করে দেয়। তারপর সবাই কান্না করার সময় সবাই সুভাষ সুভাষ বলে চিল্লাতে শুরু করে। আর ওইদিকে একজন পুলিশ ওদের সাথে আসার জন্য রেডি হয়ে যায়। তারপর রাস্তার সময় আসার মধ্যে বলে যে ওর জন্য কিছু মদ নিয়ে আসতে। তারপর এখান থেকে তার বন্ধুরা যখন দোকানে যায় মদ আনার জন্য, তখন ওদেরকে বলে যে এখন এত তাড়াতাড়ি কিসের, এত তাড়াতাড়ি হবে না। তারপর ওদের মধ্যে একটু, কারণ ওদের হয়তো মাথার মধ্যে টেনশন চলছে যে বন্ধু ওখানে আটকে আছে আর এখান দিয়ে বৃষ্টিও হচ্ছে। তারপর তারা বলে একটু তাড়াতাড়ি দেওয়ার জন্য। তারপর তাদের মধ্যে একটু টকজক হয়ে যায়। তারপরে সিন আমাদের তো অল্প দূর করে ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। তারপরে এখানে আমরা ফ্ল্যাশব্যাকের মধ্যে দেখি যে তারা ছোটোবেলা থেকে 12 জন লোক একসাথে বড় হয়েছে, এখন তাও একসাথে ওরা একসাথে যেখানে যায় একসাথেই যায়, তাই ওরা এখনও একসাথে আছে। তারপর তারা একসাথে স্কুলে যাওয়া, একসাথে পড়াশোনা করা, সব কিছু তাদের একসাথে হয়েছে। তারপর এখানে সিনে দেখি যে তার একটা পুকুরের মধ্যে ওরা স্নান করতে যায়, কিন্তু সুভাষ এখানে জলের মধ্যে নামতে ও একটু মনে মনে একটু ভয় খাচ্ছিল। তারপর এখানে তাদের যে সব বন্ধুরা ছিল তখন তাকে একটু মোটিভেশন করতে শুরু করে যে কোনো টেনশন নেই, আমরা আছি তো জলের মধ্যে, তুই নামলে কোনো অসুবিধা হবে না। তো তখন গিয়ে সুভাষ জলের মধ্যে ও জাম্প লাগায়। তারপর এখান থেকে সিন আবার আমাদেরকে সুভাষকে দেখানো শুরু করে যে সুভাষ ও কোথায় আটকে আছে, ও কি হালে আছে সেটা আমাদেরকে দেখানো শুরু করে। ও এই গর্তর মধ্যে অনেক নিচে এই ছেলেটা লুকিয়ে আছে, মানে যে সুভাষ নামে যে ও নিচে পড়ে গেছে, এই সিনটাকে এখন আমাদেরকে দেখানো হচ্ছে যে ও অনেক নিচে পড়ে আছে, কিন্তু ওর শরীরের মধ্যে শক্তিও নেই যে ও চিল্লাবে বা কোনো একটা জোরে একটা কথা বলবে, ও পুরো সেন্সলেস এখানে হয়ে গেছে। কিন্তু এই সিনটা যেন দেখানো হয়েছে আমার খুব দারুণ লাগিয়েছে। তারপর ওইদিকে যে ইন্সপেক্টরটাকে নিয়ে আসছিল পুলিশটা এই গাড়ির মধ্যেই মদ খেতে শুরু করে।
তারপর গাড়ির ড্রাইভার প্রসাদকে বলতে শুরু করে যে এখানে গাড়িটা একটু ধীরে ধীরে চালাও না, যে দেখছো না আমার গ্লাসের থেকে মদ পড়ে যাচ্ছে। তারপর প্রসাদ বলে যে আরে স্যার, ওখানে আমার একটা বন্ধু নিচে গর্তের মধ্যে পড়ে রয়েছে, এখানে দেরি হলে তো ও এখান থেকে মারা যাবে। তারপর ওই পুলিশটা বলে যে তুমি গাড়ি যত স্পিডে দৌড়াও, কিন্তু সে তোমার বন্ধু আর এখনও বেঁচে নেই, ও মারাই যাবে। এ পুরো ইতিহাসে গর্ত নিয়ে যাগুলি, সেই ইতিহাসের মধ্যে এখনো পর্যন্ত কেউ বেঁচে আসেনি এই গর্তের মধ্যে পড়ে। কিন্তু তবুও এখানে পুলিশ যে লোকটা এসেছিল, তবুও তার সাথে ওখানে ও গর্তর কাছে যাওয়া শুরু করে। তখন যে প্রকাশের যে বন্ধুবান্ধব আছে সবাই মিলে ওখান থেকে যে ওরা দড়িও কিনেছিল, যদি রাস্তার মধ্যে দড়ি লাগে, যে এখন তো নিচে কেউ না কেউ নামবে, তখন তো দড়ি লাগবে, ওরা দড়ি অবধি কিনে এনেছিল। কিন্তু এই পুলিশ লোকটা ও তবু ধীরে ধীরে এই গুফার দিকে ওরা যেতে শুরু করে। তারপর পুলিশবেলা ওই গুফাটার সামনে আসে, তারপর এসে বলে যে আরে তোমার বন্ধু তো মনে কখনই মরে গেছে, কারণ এত বৃষ্টি হতে এত জল হচ্ছে, তোমার বন্ধু হয়তো কখনই মারা গেছে। তারপর এখানে প্রশান্তকে বলে যে তুমি তাড়াতাড়ি করে গাড়িটা বের করো, আমাকে এখান থেকে পুলিশ স্টেশন নিয়ে দিয়ে আসো। তারপর প্রশান্ত বলে না, এখান থেকে আমি এক ফুটও যাব না, আগে এখান থেকে আমার বন্ধুটা উপরে উঠবে। তখন ওই পুলিশবেলা ওকে অনেক কথা শোনাতে লাগে যে তোদের সবাইকে এখানে মার্ডার কেসে ফাঁসিয়ে দেব। তখন ওখানে যে দোকানদারটা ছিল, তারপর যেন ফরেস্ট ডিপার্টমেন্টের যেন গাইড করতো, সে ওই পুলিশকে বলতে শুরু করে যে স্যার এসেছেন, এখন তো দেখবেন যে বাচ্চাটা বেঁচে আছে কি না, কী করে এখান থেকে আপনি চলে যেতে পারেন। তখন ওদেরকেও পুলিশবেলা ধমকাতে শুরু করে যে যদি তুই এখানে বেশি কথা বলেছিস তাহলে তোদের সবাইকে এখানে মার্ডার কেসে ফাঁসিয়ে দেবো। একজন বয়স্কর একজন লোক ছিল, সে বলতে শুরু করে যে আপনি না কোনো কিছু না সাহায্য না কিছু করে আপনি এভাবে কীভাবে কি এসব কথা বলতে পারেন? আপনি একজন এই গ্রামের মধ্যে ওরা ঘুরতে এসেছে, আমরা গ্রামের লোক যদি ওদেরকে সাহায্য না করি তাহলে কি বাইরের লোক এসে ওকে সাহায্য করবে? তারপর এখানে সুভাষের যেন সবগুলি বন্ধু ওর গর্তটার কাছে গিয়ে সুভাষ সুভাষ বলে চিল্লাতে শুরু করে। তারপর কিছুক্ষণের জন্য পুরো বৃষ্টি বদ্ধ হয়ে যায়। তারপর ওই ইন্সপেক্টর গিয়ে ওখানে বসে পড়ে একটা জায়গার মধ্যে। তখন ওই ইন্সপেক্টর বলে যে বারবার ওখানে চিল্লালে তো ও আর ফিরে আসবে না, তোমরা যদি সবাই আমার সাথে পুলিশ স্টেশনে আসো তাহলে সুভাষের ফ্যামিলিকে আমরা ইনফর্ম করতে পারবো। কুটন বলে যে স্যার আমি ওর মাকে গিয়ে কী জবাব দেব, আমি এখান থেকে যেতে পারবো না, আমি গেলে আমি সঙ্গে করে সুভাষকে নিয়েই যাব। তারপর ইন্সপেক্টর বলে যে তোমার বন্ধু গর্তের মধ্যে পড়ে মরবে, সেটা তো ওর জীবনের মধ্যে লেখা আছে, আমরা এখান থেকে কি করতে পারবো? তারপর সবাইকে এখান থেকে পুলিশ মেলা যে লোকটা এসেছিলো সে সবাইকে এখান থেকে বের করতে শুরু করে। কিন্তু সব বন্ধুরা আবার ফিরে এসে ওই গর্তর সামনে চিল্লাতে শুরু করে সুভাষ সুভাষ বলে। তখন ওই গর্ত থেকে সুভাষের হালকা হালকা করে সাউন্ড আসতে থাকে। তারপর এখানে সুভাষের অল্প অল্প শব্দ শুনে যে চিল্লাচ্ছিল সুভাষ সুভাষ বলে, সে অল্প অল্প করে খুশি হতে শুরু করে। তারপর সেই বন্ধুটা বলে যে সুভাষ এখনও বেঁচে আছে। তারপর সুভাষের আওয়াজ এই যে পুলিশবেলাটা এসেছিলো পুলিশবেলারাও শুনতে পায়। তখন গিয়ে এই পুলিশবেলাটা বুঝে যে এখনও অবধি সুভাষ বেঁচে আছে। তারপর সে ফটাফট গিয়ে তখন ওখানে ফায়ার সার্ভিস চলে আসে। তারপর ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসারও আসে। তারপর রেস্কিউ অফিসারের ভূষণ স্যারও এখানে আসে। তারপর ও বলে যে এই গুফার কোনো ম্যাপ ট্যাপ আছে। তারপর এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার বলে যে এখনও অবধি এই গুহার ভিতরে কেউ যায়নি স্যার, এখান থেকে ম্যাপ কোথায় থেকে আসবে? তারপর বলে দেখি আমাদের তরফ থেকে কি করা যায়, আর বেশি রিস্কলি কিন্তু আমরা এখানে কিছু করতে যাব না, কিন্তু এমনিই যা কিছু বাইরে থেকে করা যায় সেটা কিন্তু আমরা 100% চেষ্টা করব, কিন্তু অন্যরকমে আমরা কিছুই এখানে চেষ্টা করা শুরু করব না। তারপর এখানে সুভাষের বন্ধুরা যে ফায়ার সার্ভিস এসেছে, ফায়ার সার্ভিসের দড়ি টড়ি জলের পাইপটা সব কিছু ওরা টানতে শুরু করে। তারপর এখানে যে ফায়ার সার্ভিসরা এসে ওরা ভিতরে দড়ি ফেলতে শুরু করে, কিন্তু তারা দড়ি নিচে ফেলছিল, কোনো রেসপন্স আসছিল না। তখন সিদ্ধ পুলিশওয়ালাদের গিয়ে বলে যে স্যার নিচে কেউ না গেলে তখন কিভাবে বুঝতে পারবেন যে কে ওর তো শরীরে ও নিচে পড়েছে, ওর শরীরে শক্তি নেই, ও কি করে কি করবে? যদি কেউ নিচে গিয়ে রেস্কিউ না করে তাহলে ও কি করে বাঁচবে? আপনারা এসব কাজে এত দেরি করছেন কেন? তখন ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার বলে যে স্যার এখান থেকে আমরা কিভাবে কাউকে পাঠাবো, এখানে আমাদের কাউকে এখান থেকে পাঠাতে পারবো না। তখন ওই যে ক্যামেরাম্যান আর যে দোকানদারটা বলে যে স্যার সেটা তো করতে হবে, কারণ ও যদি নিচে এত নিচে পড়ে থাকে ওর তো শক্তি থাকবে না যে ও ধরতে পারবে কি না, আর ভিতরে কি অন্ধকার থাকবে না কীরকম সেটা তো বোঝা যায় না না স্যার। তখন ফরেস্ট ডিপার্টমেন্ট একটা রেস্কিউ টিমকে বোলায়। তখন রেস্কিউ টিমকে বলে যে তোমরা কেউ এখান থেকে ভিতরে যেতেই হবে, না হলে এখান থেকে ওকে বাঁচানো যাবে না। কিন্তু রেস্কিউ টিমে যাকে বলেছিল যে নিচে নামার জন্য, কিন্তু সে একটু ভয় পাচ্ছে। তারপর সে বলছে যে স্যার আমি পারবো না, আমি এত নিচে যেতে আমার সাহস হচ্ছে না। তখন ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার রেস্কিউ টিমের অফিসারকে বলে যে এখন থেকে যদি আমাদের মধ্যে যদি কেউ যদি ভিতরে নেওয়া যেতে চায় তাহলে অন্য কাউকে এখানে ডাকতে হবে।
গ্রামের মধ্যে গিয়ে জিজ্ঞাসা করো যে কিউ কি আছে যে এটার মধ্যে ওরা নিচে নামতে পারবে। তারপর বলে যে কিউ এটার নিচে যাওয়ার জন্য রাজি হবে না, কারণ এটাকে সবাই ভয় পায়। তারপর আমরা আবার ফ্ল্যাশব্যাকে চলে যাই, যে দেখি একটা জলের মধ্যে যেন ওরা খেলছিল, যখন ওরা জলের মধ্যে লাফাচ্ছিল, এর আগে যেন ট্রেড বেসটা দেখিয়েছিল, তখন দেখি যে এখানে একটা ছোট ছেলে জলের মধ্যে ডুবে যাচ্ছিল। তখন কুট্টান গিয়ে ওকে বাঁচিয়ে আনে। তো তখনই কুট্টান বলে যে স্যার আমি এই গর্ত নিচে যাব। তখন ইন্সপেক্টর বলে যে অলরেডি এমনি একটা ছেলে নিচে ফেসে আছে, তারপর এখানে যদি তুমিও গিয়ে ফেসে থাকো তাহলে কে বাঁচাবে তোমাদের দুজনকে। তারপর কুট্টান বলে যে স্যার আমি এখন এখান থেকে সুভাষকে না নিয়ে এখান থেকে আমরা একজনও এখান থেকে বেরোবো না। তারপর দোকানের যে মালিকটা ছিল বয়স্ক লোকটা, সে বলতে শুরু করে যে স্যার হতে পারে এটা আপনার জন্য একটা কাম, কিন্তু তাদের জন্য এটা বন্ধুত্বের মধ্যে কাম, যে বন্ধুর জন্য ওরা কি কি করতে পারে, চাই আপনি যা কিছু করে নেন। এ যে আছে তারা সবাই, তারা একজন না একজন এই গর্তের ভিতরে ওরা নেমেই থাকবে, ওকে নিয়েই যাবে এখান থেকে। তারপর ফাইনালি তারা রাজি হয়ে যায়, পুলিশ অফিসার তারা, কারণ তাদের কাছেও কোনো অপশান ছিল না যে অন্য কাউকে পাঠাবে বা কাকে পাঠাতে পারবে, সেটা তাদের মধ্যে কোনো অপশান ছিল না। তারপর এখানে কিছুক্ষণের জন্য সুভাষকে যে নিচে যাবে আনতে কুট্টু, ওকে কিছুক্ষণের জন্য ট্রেনিং দেওয়া হয় যে কিভাবে দড়িটা বাঁধবে বা কি করবে, কিন্তু ওর সব কিছু ওর মাথার উপর দিয়ে যাচ্ছিল। তারপর ওকে ধীরে ধীরে করে নিচে নামানো হয়। তারপর কুট্টান যখন আস্তে আস্তে ধীরে ধীরে যখন ভিতর দিকে যেতে শুরু করে, তখন দেখে যে এক এক জায়গায় এক এক রকম, এক জায়গার মধ্যে যে এখানে যেন ভিতরে যাবে সেটা রাস্তাও নেই, একজন মানুষও যেতে পারবে না। তারপর এমন জায়গা আছে যে পাথর এখানে ওখানে বেঁকানো আছে। তারপর ও অনেকক্ষণ নিচে নামানো পরে তারপর ওখান থেকে ও দড়ি শেষ হয়ে যায় তাদের। তারপর এখানে রেস্কিউ টিম বলে যে স্যার আমাদের কাছে দড়ি শেষ হয়ে গেছে, কারণ আমরা অলরেডি 120 কিলোমিটার নিচে ওকে নামিয়ে দিয়েছি, আর এর থেকে যদি নিচে নামতে চায় তাহলে সেখানে অক্সিজেন লেভেল থাকবে না। তারপর এখানে কুট্টনের জীবনে বেঁচে থাকাও এখানে সম্ভাবনা কম হতে পারে, কারণ এখানে অক্সিজেন লেভেল কম হতে থাকবে। তারপর এই কথা শোনার পর সব বন্ধুরা আবার এখানে শক হয়ে যায়। তারপর এইসব কথা শোনার পর সুদীপ এসে ওর বন্ধুকে কুট্টানকে ডাকছে যে তুমি কি এখানে ভালোভাবে শ্বাস নিতে পারছো কুট্টান। কুট্টান বলে যে তোমরা প্রথম আমাকে এখানে দড়ি আরও ঢিল করতে শুরু করো, এখানে আমি এখনও পর্যন্ত সুভাষকে দেখতে পাইনি। তারপর এখানে ইন্সপেক্টর বলতে শুরু করে যে এখন আমি দড়ি টানতে বলছি, কারণ এখানে তুমি যদি আরও নিচে যাও সেখানে তোমার জীবনেরও এখানে অনেক কষ্ট হতে পারে, কারণ এখানে অক্সিজেন লেভেলে মাত্র অনেক কম হয়ে যাবে। তারপর এখানে কুট্টান বলে যদি আমাকে যদি এখান থেকে কি উপর দিকে টানে তাহলে কিন্তু এখান থেকে আমি রশ্মিটা খুলে আমি নিচে পড়ে যাব। তারপর ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে কোনো অপশান ছিল না যে আরও কোনো যে দড়ি একটা বাঁধ করে আবার ওটার সাথে জড়িয়ে সেটা নিচে না ফেলার অবধি। তারপর তারা দড়ি এনে সেটাকে আবার একসাথে বেঁধে আবার নিচে ফেলতে শুরু করে। তারপর অনেক কষ্ট করে কুট্টান যখন আরও নিচে যাচ্ছিল তখন হঠাৎ ওর মাথার উপর যে লাইটটা ছিল লাইটটা গিয়ে সুভাষের চোখের মধ্যে পড়ে। তখন কুট্টান সুভাষকে আওয়াজ দিতে শুরু করে যে সুভাষ বলে, কিন্তু ওর যে শরীরে তখন দেখছিলাম যে ওর শরীরের কোনো কিছুই ভালো ছিল না, ওর শরীরের সব কিছু একদম হাড় মনে হয় ভিতরে সব ভেঙে গেছে এরকম লাগছিল, আর পুরো শরীর কেটে গেছে। তারপর এখানে কুট্টান সবাইকে চিল্লিয়ে বলে যে আমি সুভাষকে দেখতে পেয়েছি। তারপরে উপরের যে বন্ধুরা ছিল বন্ধুরা অনেক খুশি হয়ে যায় যে সুভাষকে দেখতে পেয়েছে। সুভাষের কাছে যায়, সুভাষের কাছে গিয়ে ও দড়িটা যেভাবে বাঁধানো শিখিয়েছিল রেস্কিউ টিমেরা, কিন্তু সেটা ও ভুলে যায়। তারপর ও যেভাবে পারে যে দড়ি বাঁধতে তারপর ওকে সেভাবেই বাঁধলো। তারপর এখানে রেস্কিউ টিমেরা যারা ছিল হঠাৎ করে ওদের হাত ফিসলিয়ে যায়, তারপর এখান থেকে ও নিচে যেতে শুরু করে আবার। তারপর এখানে সুভাষের বন্ধুরা যারা ছিল তারপর আবার দড়িটাকে ধরে আবার ওরা টানা শুরু করে। তারপরে কুট্টান ওকে নিয়ে ধীরে করে ওকে উপরে আসা শুরু করে, কিন্তু এইজন উপরে আসছিল তার সামনে অনেকগুলি এখানে ও কষ্ট করে উপরে উঠেছে, কারণ পাহাড় তো, পাহাড়ে একটার কাঁট একটার ভিতর দিয়ে এরকম হয়ে থাকে। তারপর এরকম জায়গায় এসেছে যে তারা দুজন একসাথেও যেতে পারবে না, একটা আগে একটা পিছে এরকম করেও ওকে আসতে হয়েছে। তারপর ও লাস্ট অবধি সেখানে এসেছে। তারপর ওকে এই গুফা থেকে বের করে তারপর দেখলো যে এখানে সুভাষের অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে আছে। তারপর তারা এখান থেকে বাইর করে সুভাষকে বার করে নিয়ে গ্রামের মাঝখানে নিয়ে যায়, যে রাস্তার কাছে নিয়ে যায়, গিয়ে ওখানে বসিয়ে ওকে জল খাওয়াতে শুরু করে। তারপর গ্রামের একজন একদম বয়স্কর একজন মহিলা এসে বলে যে তুমি এখান থেকে বেঁচে এসেছ, তুমি একজন ভগবানের অবতার। তারপরে তার সকল বন্ধুরা সুভাষকে নিয়ে একটা হসপিটালে নিয়ে যায়, কারণ ডাক্তার দেখেও এসব অনেক চিন্তিত হয়ে যায়। তারপর বলে যে তোমাদের বন্ধুদেরকে তোমরা এখান থেকে নিয়ে যাও, এখানে ভালো চিকিৎসা করা হবে না।
তারপর এখান থেকে সব বন্ধুরা মিলে এখান থেকে তারা যেখান থেকে গিয়েছিল তারপর ওখানে তারা আসতে শুরু করে গাড়ি দিয়ে। তারপর ওখানে যখন যাওয়ার পথে তখন ওখানে অনেক মিডিয়ারা এসেছিল। তখন কুট্টানকে জিজ্ঞাসা করছে যে তুমি কিভাবে ওকে রেস্কিউ করেছো, একটু যদি বলতে। তখন কুট্টান বলে যে না, আমি আর এখন কিছু বলার নেই, আমাকে এখান থেকে যেতে হবে, কারণ আমার বন্ধুর অবস্থা এখন খুবই খারাপ। তারপরে ওই পুলিশওয়ালা যে কুট্টানের একজন বন্ধুর কাছে এসে বলে যে তোমাদেরকে দুবার যাতে এখানে না দেখি আর কোনো সময় এখানে ঘুরতে আসতে, যদি দেখি সবাইকে এখানে জেলে ঢুকিয়ে দেব। তারপরে এখান থেকে সবাই চলতে শুরু করে। তারপর ওরা সবাই ওদের গ্রামে নিয়ে একটা বড় একটা হসপিটালে ওকে ভর্তি করিয়ে দেয়। তারপর ও ধীরে ধীরে করে যে শরীর আস্তে আস্তে ভালো হতে শুরু করে। কিন্তু এখানে যে সুভাষের মা ও কুট্টানকে ও দেখতে পাচ্ছিল না, কারণ ওকে বলেছে যে নিয়ে যাব, কিন্তু ওর যদি কিছু হয়ে যেত তাহলে কুট্টান কি করতো, তাই জন্য ওকে দেখতে পাচ্ছিল না। আরেকটা কথা হলো, এখানে কিন্তু কোনো বন্ধুই তাদের বাড়িতে গিয়ে বলেনি যে সুভাষের সঙ্গে কি হয়েছে বা তাদের লাইফে সুভাষ এখানে কোন গর্তে পড়ে গেছে। সেটা বলেছে যে একটা গর্তের মধ্যে পড়ে গেছে, কিন্তু কীরকম গর্ততে পড়েছে বা কিছু সেটা কিন্তু কেউ বলেনি। তারপর আমরা আবার ফ্ল্যাশব্যাকে দেখি যে প্রথম দিন স্টোরিতে আমাদের দেখিয়েছিল যে একজন দোকানে বসে একজন গাড়ি ড্রাইভার খাচ্ছিল। সেই গাড়ি ড্রাইভারটা একটা কাগজের মধ্যে দেখেছে যে কুট্টান তার বন্ধুকে কি কষ্ট করে বাঁচিয়েছে, সে কাগজের মধ্যে লেখা ছিল। তারপরে এই ড্রাইভার তারপর গ্রামের মধ্যে গিয়ে বলে সবাইকে বলতে শুরু করে যে কুট্টান তাকে বাঁচিয়েছে। তারপর কুট্টানের মাও এখানে আসে। তারপর এখানে যে সুভাষের মাও ওখানে আসে। তারপর সুভাষের মা এখানে এসে কুট্টানের কাছে ক্ষমা চেতে শুরু করে যে আমি তোমার নামে অনেক ভালো খারাপ বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তো তখনই এখানে পুরো স্টোরি শেষ হয়ে যায়। কিন্তু স্টোরিটা থেকে আমরা অনেক কিছু শিখার আছে বলতে, আমাদের বন্ধুত্বের মধ্যে এরকম বন্ধু যে তারা ছোটোবেলা থেকে 12 জন এক লোকে তারা ঘুরতে গিয়েছে, 12 জন এক লোকে, একটা বন্ধুর কিছু হয়েছে, একটা বন্ধু কিন্তু এখান থেকে সরে আসেনি, যে এরকম মানসিকতা কিউর আসেনি যে ওর হয়েছে আমার কি হবে, আমি কেন এখানে মরতে যাব, সেটা কিন্তু বলিনি। আর কুট্টান এখানে ভেবেছে যে ওকে ওর বাড়ি থেকে এনেছে, বলছে যে 2-3 দিনের মধ্যে ফিরিয়ে দেবে, কিন্তু ও যদি এখানে এত বড় রিস্ক না নিয়ে নিচে নামতো তাহলে এখানে মনে হয় শুভ এই দিনটা দেখতে পারতো না। কিন্তু এখানে ফ্রেন্ডশিপের যে একটা মেসেজ দেওয়া হয়েছে, দারুণভাবে দেওয়া হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আর এক একটা সিনে এরকম অনেক সময় আসবে যে গুজবাম চলে আসবে। যখন প্রথম শুভকে দেখিয়েছিল যে ও নিচে পড়ে আছে, কিভাবে একটা জায়গায় আরেকটু হলে আরও নিচে চলে যেত, কিভাবে পড়ে আছে তার মানে এই সিনটা আরও খুব দারুণভাবে দেখিয়েছে। আমার তো গুজবাম চলে আসছিল যেভাবে দেখিয়েছে। মোটামুটি পুরো ছবিটা দারুণ লেগেছে। কিন্তু প্রথম থেকে একটু 1 ঘন্টার মতো একটু বোরিং লাগতে পারে, কারণ এখানে কোনো মেল শুধু পুরো ক্যারেক্টার মধ্যে শুধু ছেলেরাই দেখানো হয়েছে। এখানে কিন্তু আলাদা কোনো নায়িকা বা কাউকে কিন্তু দেখানো হয়নি, কারণ এটা একটা সত্য ঘটনার মধ্যেই পুরো ফিল্মটা রেডি করেছে। আর এই ঘটনাটা কেরালারই ঘটনা, যে ওরা তামিলনাড়ুর মধ্যে ঘুরতে এসেছিলো, তারপর ওখানে কী কী ঘটনা হয়েছে পুরো ঘটনাই এখানে দেখানো হয়েছে। আর এই যে ছেলেটাকে দেখানো হচ্ছে, এই ছেলেটাই গিয়ে ওকে বাঁচিয়েছিল, মানে সত্যিকারই ঘটনার মধ্যে এই ছেলেটাই গিয়েছিল। মানে আমার পুরো স্টোরিটা যেভাবে দারুণ লেগেছে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর কীরকম লাগলো এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম এক্সপিরিয়েন্স পেতে আরও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যে একজন বন্ধুর জন্য কী কী করতে পারে, সেই মুভিটা না দেখলে কেউ কখনো বুঝতে পারবে না যে এক একজনের জানের টুকরা কীভাবে হতে পারে। কারণ এরকম পরিস্থিতির মধ্যে যদি একজন বন্ধু যদি ফেলে চলে যেত তখন বোঝা যেত। তারা 12 জন গাড়ির ড্রাইভার সহ মিলে 13 জন, ওরা 13 জনই ছিল। মানে এখানে পুরো সিনটা যেভাবে আমাদের সামনে রেডি করা হয়েছে, আমার তো খুব দারুণ লেগেছে। আর আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো তাহলে আজকের জন্য বাই। আর ভিডিওটা ভালো লাগলে থাকলে বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। তো বাই।